ফাঁসি চাই, যারা যারা মারছে বিচার চাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। অভ্যন্তরে ক্ষমতার সংঘর্ষের জেরে নৃশংসভাবে খুন হলেন সাদ্দাম হোসেন নামক এক যুবক। বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি ও জবাই করে হত্যা করা হয়েছে তাকে। ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ার মাইমুনহাটি এলাকার মুস্তফা কামাল মস্তুর ছেলে সাদ্দাম ছাত্র দলের সাবেক কর্মী ছিলেন। তার মরদেহ বর্তমানে জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। তোমরা এই কথাটা আমার কইয়া দাও গো, ও সাদ্দাম তোরা আমি কই বাবু। 27 নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শহরের দুই প্রভাবশালী লোক লায়ন শাকিল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ অনুসারীদের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। এরই জের ধরে রাতে পপুলার প্রেসের সামনে সশস্ত্র সংঘর্ষে গুলিবিদ্ধ হয় 3 জন এবং আহত হয় আরও অন্তত 7 জন। সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই রাত 12:30টার দিকে আবারও হামলা হয়। কান্দিপাড়ার একই এলাকায় এবার রবিন ও রিজন নামে দুই ভাইকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর রাত 1:30টার দিকে পরিস্থিতি আরও ভয়াবহ মোড় নেয়। নিহত সাদ্দামের পরিবারের সদস্যদের দাবি, দিলীপ, বাবু ও পলাশ নামের 3 জন সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাদের সাথে সাদ্দামের নিয়মিত চলাফেরা ছিল, কিন্তু কিছুক্ষণ পর খবর আসে খালপাড় মসজিদের সামনে তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে ফেলে রাখা হয়েছে। অচেতন অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। স্ত্রী, 2 সন্তান এবং সাদ্দামের পরিবার এখন চরম অনিশ্চয়তায়। আনার পরে ওরা আইসা মিয়াও পলাশ আর হচ্ছে বাবুল মিয়া, এই 3 জন আইসা ওরে নিয়ে গেছে। নিয়ে 15-20 মিনিট পরে আমরা আর কোনো গতি পাই নাই। আমাদের আমরা এটার বিচার চাই, এটার বাঁচি চাই, আমরা কিচ্ছু চাই না। আমার 2টা বাচ্চারে ওরা এতিম কইরা লইয়া গেছে গা। ওরা এরকম নির্মম ভাবে চক্রান্ত করে হত্যা করছে। এরপরে তো এই জায়গা কাটছে, ওদের লোকই বলে দেয় না এই জায়গাতে কাদা, আমি কি এটা বের করছি। এরা এই 17 বালাই তৈয়া রাখছে, এরাও লইয়া গেছে না। 2টা পোলাপান নেওয়ার মতো না, আরেকটা মহিলা ওরা লইয়া যায়। আর ওরা কইছিল কি করছিল, এরা জান্না বাছাই আয়া পড়ছে না, এরা ওই মারছে, আল্লাহ জানে। আমি এটার ফাঁসি চাই, আমি আর কিচ্ছু না। নিহতের পরিবারের অভিযোগ, এটি নিছক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা তাকে বাড়ি থেকে বের করে এনেছিল সেই দেলোয়ার হোসেন দিলীপই পূর্ব পরিকল্পনা মতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং পরে খুনের নাটক সাজিয়ে মূল অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। সাদ্দামের বোনের দাবি, পেছন থেকে কোনো গুলির দাগ মিলেনি, কারণ গুলি লেগেছিল তার ভাইয়ের বুকে। পড়ার কারণ রয়েছে আপনারা দিকে চিনে না, ওষুধ খেয়ে পড়ছে, সুস্থ লোক, তারপরে মারা গেছে, গলা কাটা হয়েছে, 2টা গুলি করা হয়েছে, 1 বিন্দু রক্ত ওই জায়গায়। আর এরা কইতেছে পিছন দিয়ে দাও দিছে, পিছনে গুলি করছে, পিছনে তো গুলি, গুলিতে একটা বাম পাশে হাতে, একটা মনে করেন এই দিকটা, আর গলাটা মনে করেন কাটা কাটা, রক্ত নাই। কিন্তু হেরা যেই ঘটনা বলছে ওই ঘটনা অনুযায়ী কোনো মানে একজন লোক মারা গেছে এরকম কাটা সিঁড়ি পাবে, এরকম কোনো আপনার সাক্ষী প্রমাণ কিছু কোনো ইয়ে হই নাই। আপনার একটা মুখা কাটলো এত বেশি রক্ত, আমরা মনে করেন আমরা দারুণ যেটা পরিকল্পিতভাবে করা হয়েছে, ঘটনাটা অন্য জায়গায় করা হয়েছে, তারপরে মারা যাওয়ার পরে আমরা একটাই আবেদন, একটা ভাই, 3টা বোন, 2টা মেয়ে, একটা মেয়ের হাড় ছিদ্র, একমাত্র সংসারের মধ্যে যদি কামাই যাও ফের দ্বারা চলছে। এদিকে খুনের অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন দিলীপ দাবি করেন শাকিল শিকদারের লোকই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পালাতে গিয়ে সাদ্দাম গুলিবিদ্ধ হয় এবং পরে প্রতিপক্ষ তাকে হত্যা করে। অথচ তার রাজনৈতিক ইমেজ নষ্ট করার জন্য তাকে এই খুনে জড়ানো হচ্ছে বলে দাবি করেন দেলোয়ার হোসেন দিলীপ। একদম আমার সঙ্গে দীর্ঘদিন যাবত চলাফেরা করে, ও আমার সঙ্গে 24 ঘন্টা থাকে। আজকে সাদ্দামের পরিবারকে ভুল বোঝাচ্ছে, সাদ্দামের পরিবারকে অনেকে মানে চাপ প্রয়োগ করতেছে, ঠিক আছে। পরে আমার রাজনৈতিক ক্যারিয়ার সহ আমার ব্যক্তিত্ব নষ্ট করার জন্য একটা পায়তারা করছে। আমি এটা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমি তাকে বাসা থেকে ডেকে আনি নাই, সে সবসময় আমার সঙ্গে থাকে, সকাল বিকাল আমার সঙ্গে থাকে, তাকে মানে বাড়ি থেকে ডাকা আনা
ডেকে আনার কোনো কোনো প্রয়োজন পড়ে, সবসময় আমার সঙ্গে থাকে। আমরা যখন দৌড় দিচ্ছি সে তখন হুচুট খেয়ে পড়ে গেছে, পাটা দেখবেন আপনি তার হাত পা ছোলা আছে, পায়ের নখগুলো উল্টানো আছে, সে হুজুর পুরো পড়ে আছে। সে একটু ভীতু টাইপের ছেলে, সে গুলি শব্দ হয়তো বা দুম করে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তাকে হত্যা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার বিরোধকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা এবং গভীর রাতে এই হত্যাকাণ্ড উভয়ই তদন্তাধীন। কে বা কারা সাদ্দামকে হত্যা করেছে সেটি এখনো পরিষ্কার নয়। আমরা একটা বিষয় জানতে পেরেছি যতটুকু, যে গত সন্ধ্যায় যে ঘটনা করেছে তারই সূত্রপাত গভীর রাতের ঘটনা, এবং এই গভীর রাতের ঘটনায় কখন কে বা কাহারা গুলির ঘটনা ঘটিয়েছে আমরা এখন সেটা উদ্বোধন করতে পারিনি। তো বিভিন্ন রকমের আমরা দুই পক্ষ থেকে বিভিন্ন রকম কথা শুনতে পেরেছি। তো ঘটনা যেহেতু আমাদের তদন্তাধীন আছে, আমরা হয়তো আর একটু সময় লাগবে, আমরা উদ্বোধন করতে পারবো। এবং ঘটনা যেই ঘটাক, যে পক্ষই ঘটনা ঘটিয়ে থাকুক, যে অপরাধী অপরাধ করে থাকুক, তাকে আমরা অবশ্যই দ্রুত আইনে আওতায় আনবো। এবং আমরা এই ব্যাপারে কাজ করছি আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। আমরা আশা করছি যে এগুলো কোনো লিখিত অভিযোগ আমরা এখনো পাইনি। লিখিত অভিযোগ পেলে আমরা দ্রুত মামলায় যাব এবং আসামিকে আমরা আইনে আওতায় আনবো। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো আটক নেই। যতটুকু জানতে পেরেছি যে এখানে দুটি গ্রুপ, তাদের মধ্যে আধিপত্য নিয়ে বেশ কিছুদিন যাবৎ একটা বিরোধ আছে, বিভিন্ন রকমের কথা আমরা শুনতে পেরেছি। এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্টভাবে পাইনি যে আসলে গতকালকের ঘটনাটা আসলে কোন কারণে হয়েছে। তো প্রিয় দর্শক, আমি সবসময় বলি সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং সবসময় চোখ কান খোলা রাখুন, এবং প্রতিটা পদক্ষেপে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ এসে আপনাকে গভীর রাতে ঢাক দিলেই আপনি বাইরে চলে যাবেন না। আপনাকে আগে যাচাই করতে হবে, বুঝতে হবে সে আপনাকে কেন ডাকতেছে, কোথায় নিয়ে যাইতেছে। সে হোক আপনার খুব নিকটাত্মীয় বা সে হোক আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু। সেই ঘনিষ্ঠ বন্ধুই আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে, সেই নিকটাত্মীয় কিন্তু আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। সেজন্য অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে এবং সবসময় চোখ কান খোলা রাখতে হবে। মৃত্যু কখনো বলে আসে না, এবং যখন যার মৃত্যু আসে তাকে আর আটকে রাখা যায় না। মৃত্যু যদি কারো দুয়ারে এসে কড়া নাড়া দেয় তাহলে তাকে যেতেই হয়, কারণ এটা প্রকৃতির নিয়ম, আল্লাহের দেয়া ভাগ্য লিখন। সেটা আপনি কখনো মোছাতে পারবেন না। যদি আপনার মৃত্যু চলে আসে তাহলে আপনাকে যেতেই হবে। সে আপনি যেখানেই থাকুন, যেখানেই লুকান, কোনোভাবেই আপনি বাঁচতে পারবেন না। কিন্তু তাও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং সবসময় চোখ কান খোলা রাখতে হবে। কখন কোথা থেকে কে আপনার মৃত্যুদূত হয়ে এসে আপনার সামনে দাঁড়াবে আপনি নিজেও বুঝতে পারবেন না। কে আপনার বিপদের পয়গাম নিয়ে আপনার সামনে এসে দাঁড়াবে আপনি সেটা বুঝতে পারবেন না। সেজন্যই বলি সবসময় সাবধান থাকুন, সতর্ক থাকুন। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।